হ্যালো গাইস, আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু ভূত আড্ডা। শুরু হয়ে গেল ভূত আড্ডার আরো একটি নতুন এপিসোড। আর আজকে বরাবরের মতোই সাথে আছি আমি, ইমরান এইচ খান। আজকে আপনাদের জন্য স্পেশাল ঘটনা নিয়ে এসেছি। আজকের রাত বৃহস্পতিবার রাত, আর বৃহস্পতিবার রাত মানে মকসেদ ভাইয়ের রাত। বৃহস্পতিবার রাত মানেই আলী হুজুরের রাত। তো আজকে আপনারা শুনতে পাবেন প্রথমে আলী হুজুরের দুর্ধর্ষ ভয়ঙ্কর একটি ঘটনা। এরপর আপনারা শুনবেন রিফাত ভাইয়ের পিশাচ নামক একটি দুর্দান্ত ঘটনা। আশা করি ঘটনাগুলো আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আর আপনারাও যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাদের কাছে দুইটি ওয়ে আছে। প্রথমত আপনারা সরাসরি আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, আর হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে প্রিন্ট আপ করা আছে। এছাড়াও আপনারা চাইলে কিন্তু আমাদেরকে ইমেলের মাধ্যমেও ঘটনা পাঠাতে পারেন। আর ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutadda.stories@gmail.com। তো আর কথা বাড়াবো না, সরাসরি চলে যাব আজকের প্রথম ঘটনায়, মোকসেদ ভাইয়ের আলী হুজুরের ঘটনায়। আসসালামু আলাইকুম প্রিয় ইমরান ভাই। আশা করি আপনি এবং ভূত আড্ডার সকল লিসেনার্সরা অনেক বেশি ভালো আছেন। আমি মোকসেদ হাসান, বাসা নেত্রকোনা, সাতপাই রেল ক্রসিং, ভূত আড্ডার একজন অ্যাডমিন বলছিলাম। প্রিয় লিসেনার, আজ আপনাদের মাঝে আবারও নিয়ে আসলাম আলী হুজুরের ভয়ঙ্কর একটি ঘটনা। আশা করি ঘটনাটা সবার অনেক বেশি ভালো লাগবে। তো আর কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাই। আলী হুজুরের সাথে কিভাবে বন্ধুত্ব হয়েছিল লালুজিনের, আজকে আপনাদের সেই ঘটনাটাই শেয়ার করব। প্রিয় লিসেনার্স, একটা কথা বলে রাখি, লালুজিন কিন্তু অনেক পাওয়ারফুল এবং অনেক শক্তিশালী একটা জিন। আর সম্পূর্ণ ঘটনা শুনে যদি লালুজিনের ঘটনা আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন প্লিজ। যদি সবার সাড়া পাই, তাহলে লালুজিনের ঘটনা আবার লিখব ইনশাল্লাহ। আলী হুজুর তখন অনেক ছোট ছিলেন। ছোট বলতে 15 কি 16 বছর বয়স হবে। আলী হুজুর একদিন বাসা থেকে রাগ করে চলে যায়। যেহেতু তিনি ছোট ছিলেন, রাস্তাঘাট তেমন একটা চিনতেন না। এইভাবে যেতে যেতে এক সময় অনেক রাত হয়ে যায়। যেহেতু আলী হুজুর অনেক ছোট ছিলেন, এখন সে চিন্তা করতে লাগলো রাতটা কোথায় কাটাবে। অনেকক্ষণ চিন্তা ভাবনা করে আলী হুজুর ঠিক করলো রাতটা যে কোনো একটা মসজিদে কাটিয়ে দেবে। যেমন চিন্তা ঠিক তেমনই কাজ। আলী হুজুর কিছুক্ষণ হাঁটার পর তিনি একটা মসজিদ দেখতে পেলেন। আলী হুজুর তখন ঠিক করলেন আজ রাতটা সেই মসজিদেই কাটাবে। তারপর আলী হুজুর অজু করে মসজিদের বারান্দায় শুয়ে পড়ল। রাত আনুমানিক 2টার দিকে আলী হুজুর খেয়াল করলো একজন হুজুর, তার অবয়বটা ছিল ঠিক এমন, গায়ের রং অনেক ফর্সা, সাদা একটা জোব্বা পরা, মাথায় অনেক সুন্দর পাগড়ি। আলী হুজুর তখন ভাবলো হয়তোবা ফজরের নামাজের সময় হয়ে গেছে, তাই হয়তো হুজুর নামাজ পড়ানোর জন্য আগেই চলে এসেছেন। এটা ভেবে আলী হুজুর আবার ঘুমিয়ে পড়ল। কিছুক্ষণ পর আলী হুজুর অনুভব করলো মসজিদের ভেতর অনেক সুন্দর আতরের ঘ্রাণে ভরে গেছে, আর একটা কোমল হাত তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আলী হুজুর সাথে সাথে ঘুম থেকে উঠে পড়ে আর দেখে সেই পাগড়ি পরা লোকটি তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। তখন আলী হুজুর জিজ্ঞেস করলো, কে আপনি? তখন সেই পাগড়ি পরা লোকটি বলে উঠল, তুমি আমাকে চিনবে না। তুমি বাড়ি থেকে রাগ করে চলে আসছো, তাই না? দেখো আলী, এসব কিন্তু ভালো না। তখন আলী হুজুর একটু অবাক হলো। আমি তো এই লোককে চিনি না, কিন্তু উনি আমার নাম কি করে জানলো? আলী হুজুর যখন এই কথাগুলো চিন্তা করতে লাগলো, তখন সেই লোকটা বলে উঠল, আলী, এত চিন্তা করার কিছুই নেই। আমি তোমাকে চিনি, আর আমি এটাও জানি তুমি অনেক ভালো মনের একজন মানুষ। তোমার ক্ষুধা লেগেছে, তাই না? তখন আলী হুজুর অবাক হয়ে তাকিয়ে রইল সেই লোকটির দিকে।
আর মাথা দিয়ে ইশারা করে বলল, হ্যাঁ আমার ক্ষুধা লেগেছে। তখন সেই লোকটি আলী হুজুরকে বলল, আলী চলো আমার সাথে, তোমাকে পেট ভরে খাওয়াবো। কিন্তু আলী হুজুর একটু ভয়ে ভয়ে ছিল, কারণ একটা অপরিচিত লোকের সাথে সে যাবে, চেনে না জানে না, তার সাথে গেলে কি না কি হয়ে যায়। সবকিছু চিন্তা করার পরও আলী হুজুর রাজি হয়ে গেল সেই লোকটির সাথে যাওয়ার জন্য, কারণ তার পেটে অনেক ক্ষুধা ছিল, না যেও কোনো উপায় ছিল না। আলী হুজুর আর সেই লোকটি হাঁটতে লাগলো। 2 মিনিট হাঁটার পর আলী হুজুর খেয়াল করলো তিনি একটা জায়গায় এসেছেন। দেখে মনে হচ্ছে এখানে কখনোই কোনো মানুষ আসে না। আলী হুজুর কিছুটা ভয় পেতে লাগলো। তখন সেই লোকটি আলী হুজুরকে বলে উঠল, আলী ভয় পাস না, তোর কিচ্ছুই হবে না, তুই অনেক ভালো মনের মানুষ, আর তাই তোকে আমার সাথে নিয়ে আসছি, তোর কোনো ক্ষতি হবে না। লোকটির মুখে আলী হুজুর এই কথা শুনে কিছুটা আশ্বস্ত হলো। তখন সেই লোকটা কাউকে ডাক দিল। ডাকটা ছিল ঠিক এমন, লালু কোথায় তুই, একটু এদিকে আয় তো। সেই লোকটার ডাক শোনা মাত্রই একজন সুদর্শন পুরুষ এসে হাজির হলো আর বলল, হুজুর আমাকে ডাকছেন। তখন সেই লোকটা বলল, আলীকে কিছু খাবার এনে দে, আলী অনেক ক্ষুধার্ত। সেই লোকটার কথা শুনে লালু চলে গেল খাবার আনতে। 1 মিনিট পর আলী হুজুর খেয়াল করলো অনেকগুলো খাবার নিয়ে হাজির হলো লালু। তখন আলী হুজুর ভাবতে লাগলো, 1 মিনিটের ভেতর এত খাবার কি করে আনলো এই লালু। আলী হুজুর আরো খেয়াল করলো কিছু কিছু খাবার আছে যেগুলি আলী হুজুর তার জীবনে কখনো দেখেইনি। যাই হোক, আলী হুজুরের পেট অনেক ক্ষুধা ছিল, তাই এত কিছু চিন্তা না করে খাওয়া শুরু করলো। আলী হুজুরের খাওয়া শেষ হতেই সেই জোব্বা পরা লোকটা আবার এসে হাজির হলো আর আলী হুজুরকে জিজ্ঞেস করলো, আলী খাবারগুলো কেমন ছিল, খাবারগুলো কি ভালো লেগেছে? তখন আলী হুজুর বলল, আলহামদুলিল্লাহ, সুস্বাদু খাবার ছিল, এমন খাবার আমি আগে কখনো খাইনি। তখন সেই জোব্বা পরা লোকটি বলল, আলী এখন তাহলে তুই ঘুমিয়ে পড়, একটু পর লালু এসে তোকে জাগিয়ে দেবে, তারপর আমরা একসাথে নামাজ পড়তে যাব। এটা বলে সেই বৃদ্ধ জোব্বা পরা লোকটা তসবি গুনতে গুনতে সেখান থেকে চলে গেল। আলী হুজুরও এত কিছু না ভেবেই শুয়ে পড়ল আর সেখানেই ঘুমিয়ে গেল। অনেক ক্লান্ত ছিল, তাই অল্প সময়ের মধ্যেই ঘুম চলে আসলো। কিছুক্ষণ পর লালু এসে আলী হুজুরকে ঘুম থেকে জাগালো আর বলতে লাগলো, চলেন, নামাজের সময় হয়ে গেছে, হুজুর আপনার জন্য অপেক্ষা করছে। আলী হুজুর তখন চোখ ডলতে ডলতে লালুর সাথে চলে গেল। আলী হুজুর, লালু আর জোব্বা পরা সেই লোকটা একটা মসজিদে ঢুকলো। আলী হুজুর মসজিদে ঢুকে অবাক হয়ে গেল। সে ভাবতে লাগলো এটা কোথায় চলে আসলো সে, এত সুন্দর মসজিদ সে কখনোই দেখেনি। ওরে আল্লাহ, এটা আবার কেমন মসজিদ, এত সুন্দর যেটা বললে বোঝাতে পারবো না। আর মসজিদে যারা নামাজ পড়ছিল তারা অনেক লম্বা লম্বা ছিল আর অনেক বেশি ফর্সা, সবাই এক কালারের জুব্বা পরেছিল। আর আমার সাথে যেই জুব্বা পরা লোকটা ছিল তিনি মসজিদে ঢুকেই চলে গেলেন নিমঘরের মাঝখানে আর সবাইকে কাতার সোজা করে দাঁড়াতে বললেন। তখন আমি বুঝতে পারলাম উনি একজন ইমাম। সেই ইমাম সাহেব এত সুন্দর করে নামাজ পড়ালো যেটা বলে বোঝাতে পারবো না। নামাজ পড়া শেষ হতে আমি খেয়াল করলাম সবাই আস্তে আস্তে চলে যেতে লাগলো। কেউ কারোর সাথে কোনো কথা বলছিল না আর আমার দিকে তাকিয়ে তাকিয়ে সবাই মুচকি মুচকি হাসছিল। তখন আমি চিন্তা করতে লাগলাম, এটা কোথায় চলে আসলাম আমি, এই জায়গাটা আমার কাছে স্বাভাবিক মনে হচ্ছিল না। আমি তখন ভাবতে লাগলাম ইমাম সাহেবকে জিজ্ঞেস করব এটা কোন জায়গা। ইমাম সাহেব যখন নামাজ পড়ে আলী হুজুরকে বলল, আলী চল এবার চলে যাই। তখন আলী হুজুর ইমাম সাহেবকে বলতে লাগলো, আমি কোথাও যাব না, আমি বাড়িতে চলে যাব। এটা আমাকে কোন জায়গায় নিয়ে আসলেন,
এখানে কোনো কিছুই আমার স্বাভাবিক মনে হচ্ছে না, আপনি আমাকে আমার বাড়িতে দিয়ে আসেন। তখন সেই ইমাম সাহেব বলল, আলী, ভয় পেও না, আমার সাথে চলো, তোমাকে আমি সব কিছু খুলে বলছি এটা কোন জায়গা, আর চিন্তা করার কোনো কিছু নেই। ইমাম সাহেবের মুখে এই কথাগুলো শুনে আলী হুজুর আবার যেতে লাগলো ইমাম সাহেবের সাথে। ইমাম সাহেব আলী হুজুরকে নিয়ে একটা গাছের নিচে বসলো আর বলতে লাগলো, এটা কোন জায়গা? আলী, এই জায়গাটা হচ্ছে জিনেদের রাজ্য, আর তুমি এখন যাদের সাথে নামাজ পড়ে আসছো তারা সবাই জিন ছিল। শুধু তুমি আর আমরা দুজনেই মানুষ ছিলাম। তখন আলী হুজুর ইমাম সাহেবকে জিজ্ঞেস করলো, তাহলে আপনি এই জিনের রাজ্যে কি করে আসলেন? তখন ইমাম সাহেব সবকিছু বলতে লাগলো। আলী, আমি ছিলাম একজন ইমাম। আমার পরিবারের সবাইকে কালো জাদু করে মেরে ফেলা হয়েছিল। আজ যেই জিনের মাধ্যমে মেরে ফেলেছিল আমার পরিবারকে, জানতে চাও সেই জিন কে ছিল? তখন আলী হুজুর জানতে চায়, আপনি আমাকে সবকিছু খুলে বলেন। তখন সেই ইমাম সাহেব লালু বলে আবারও ডাক দিলেন, আর সাথে সাথে লালু এসে হাজির হলেন। ইমাম সাহেব আলী হুজুরকে বলল, এই যে লালুকে দেখছো, এই লালুই আমার পরিবারকে মেরে ফেলেছে। এই লালু কিন্তু মানুষ না, সে এক ভয়ঙ্কর শক্তিশালী জিন। লালুর নাম শুনলে জিনেরা ভয়ে কাঁপতে থাকে, সে এতটাই শক্তিশালী। কিন্তু এক তান্ত্রিক লালুর ছেলেকে বন্দি করে ফেলে, আর লালুকে দিয়েই এই কাজ করিয়েছিল। আর লালু তার ছেলেকে বাঁচানোর জন্য বাধ্য হয়েছিল আমার পরিবারকে মেরে ফেলার জন্য। আর তাই আমিও লালুকে মাফ করে দিয়েছি, কারণ লালুর কোনো উপায় ছিল না, সে বাধ্য ছিল আমার পরিবারকে মারার জন্য। আর সেই তান্ত্রিক আমার পরিবারকে এজন্যই মেরে ফেলেছে, আমি তার কাজে বাধা দিয়েছিলাম বলে। তারপর আমি এই লালুর ছেলেকে সেই তান্ত্রিকের হাত থেকে উদ্ধার করে নিয়ে আসি। তারপর থেকে লালু আমাকে তার রাজ্যে নিয়ে এসেছে, আর এই মসজিদের ইমাম হিসেবে রেখে দিয়েছে। এখন আমি জিনেদের নামাজ পড়াই, কিন্তু এই লালু সব সময় একজন মানুষের সাথে থাকতে চায়। আমি হয়তো আর বেশি দিন বাঁচব না, তাই লালুকে একটা ভালো মানুষের হাতে তুলে দিয়ে যেতে চাই, যে কখনোই লালুকে কোনো খারাপ কাজে ব্যবহার করবে না, সব সময় মানুষের উপকারের জন্য লালুকে ব্যবহার করবে। কিন্তু এমন মানুষ খুঁজে পাচ্ছিলাম না। আল্লাহর রহমতে হঠাৎ করেই তোমার দেখা পেলাম, আর আমি দেখতে পেলাম তুমি সত্যিই অনেক ভালো মনের মানুষ, আর তাই তোমাকে আমার সাথে করে নিয়ে আসলাম। আমি চাই লালুকে তুমি তোমার কাছে রেখে দাও, ওকে দিয়ে সব সময় ভালো কাজগুলো করাবে। আর লালু এতটাই শক্তিশালী জিন, তাকে দেখলে অন্য খারাপ জিনেরা ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। ইমাম সাহেবের মুখে এসব কথা শুনে আলী হুজুর কিছুক্ষণ চুপ রইল। তখন ইমাম সাহেব বলল, আলী, চিন্তা করার কিছু নেই, আমি তোমার ভালোর জন্যই বলছি। লালুকে তুমি তোমার সাথে রাখতে পারো, আশা করি তোমার অনেক কাজে আসবে। তারপর আলী হুজুর বলল, ঠিক আছে, লালুকে আমি আমার কাছে রাখবো। যখন আমার লালুকে প্রয়োজন হবে ঠিক তখনই আমি তাকে আমার কাছে রাখবো বা কাছে ডাকবো। তখন আমি লালুকে স্মরণ করব। কিন্তু ইমাম সাহেব, এখন আপনি আমাকে আমার বাড়িতে পৌঁছে দিন, আমি বাড়িতে চলে যাব। তারপর ইমাম সাহেব বলল, ঠিক আছে আলী, আজ রাতে তোমাকে বাড়ি পৌঁছে দেওয়া হবে। এটা বলে ইমাম সাহেব সেখান থেকে চলে গেল, আর আলী হুজুরও একটা সময় ঘুমিয়ে পড়ল। সকালে উঠে আলী হুজুর দেখলো সে তার বিছানায় শুয়ে আছে। আলী হুজুর তখন ভাবতে লাগলো, এটা কি তাহলে আমার কোনো স্বপ্ন ছিল নাকি সত্যি? আলী হুজুর কিছুই বুঝতে পারছিল না তার সাথে ঠিক কি ঘটেছিল। এটা কি আসলে সত্যি ছিল নাকি তার স্বপ্ন? আলী হুজুর তখন এটাকে স্বপ্ন হিসেবেই ভেবে নিল। এমন করে দিন যেতে লাগলো, এমন করে প্রায় 9 মাস চলে গেল। হঠাৎ একদিন আলী হুজুর খেয়াল করলো তার
চাচাতো বোন শরীফা অনেক চিল্লাচিল্লি করছে। তার বাবা মাকে অশ্রাব্য ভাষায় গালাগালি করছে, যেটা কখনোই শরীফা আগে করেনি। আলী হুজুর ভাবতে লাগলো, হঠাৎ করে শরীফার কি হয়ে গেল? চাচা চাচিকে এমনভাবে গালাগালি করছেই বা কেন? শরীফা তো অনেক ভালো একটা মেয়ে, সে তো কখনো চাচি বা চাচাকে এমনভাবে গালিগালাজ করে না। তাহলে আজ কেন এইরকম অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছে? এই ভাবতে ভাবতে আলী হুজুর চলে গেল তার চাচার ঘরে। আর সেখানে গিয়ে আলী হুজুর দেখল একজন হুজুর শরীফাকে রুকাইয়া করছে, কিন্তু শরীফা সেই হুজুরকেও অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে। তখন সেই হুজুর আলী চাচাকে বলতে লাগলো, শরীফাকে এমন এক বদ জিন আছর করেছে, এই জিনটা অনেক শক্তিশালী, আমার ধরা সম্ভব না এই জিনকে, বা তাড়ানো সম্ভব না। আপনারা ভালো কোনো হুজুর দেখেন। এটা বলে সেই হুজুর সেখান থেকে চলে গেল। আর আমার চাচাও অনেক কান্নাকাটি করতে লাগলো। হঠাৎ করে আলী হুজুরের মনে হয়ে গেল 9 মাস আগের কথা। তখন আলী হুজুর আবার চিন্তা করতে লাগলো, 9 মাস আগে আমার সাথে যেটা ঘটেছিল সেটা কি সত্যি নাকি কল্পনা ছিল? আমি কি এখন লালুকে ডাকবো নাকি ডাকবো না? এইটা চিন্তা করতে লাগলো আলী হুজুর। একসময় আলী হুজুর ভাবলো, এবার লালুকে ডেকেই দেখি, যদি সত্যি হয়ে থাকে। আলী হুজুর তখন তার চাচার কাছে গেল আর তার চাচাকে বলল, আমাকে শরীফার ঘরে নিয়ে যাও। তখন আলী হুজুরের চাচা বলল, আলী, তুই সেখানে গিয়ে কি করবি? তখন আলী হুজুর বলল, তোমাকে যেটা বলেছি সেটাই করো, আমাকে শরীফার ঘরে নিয়ে যাও। আলী হুজুরের চাচা তখন আলী হুজুরকে নিয়ে শরীফার ঘরে গেল। আলী হুজুর শরীফার ঘরে গিয়ে দেখে শরীফা খাটের এক কোণায় বসে আছে। আর যেই আমাদের দেখতে পেল, সাথে সাথে শরীফা তার বাবাকে আবারও বকাবকি শুরু করলো। আর সাথে সাথে চারিদিকে যেন ঝড় বাতাস শুরু হয়ে গেল। দেখে মনে হচ্ছিল বাতাসে ঘরবাড়ি সবকিছু উড়িয়ে নিয়ে যাবে। বাহিরের গাছপালাগুলো মাটিতে শুয়ে পড়ছে। এ যেন এক অগ্নি ছুটে আসছে আমাদের দিকে। আলী হুজুর খেয়াল করলো একটা আগুনের গোলা আকাশ থেকে মাটির দিকে নেমে পড়ছে, আর সেই আগুনটা দাউ দাউ করে জ্বলছে। হঠাৎ করে আলী হুজুরকে একটা অভয় সালাম দিল। আলী হুজুর খেয়াল করলো এটা তো আর কেউ না, এটা হচ্ছে 9 মাস আগে যার সাথে দেখা হয়েছিল সেই লালু। আলী হুজুর তো অনেক অবাক হয়ে গেল আর ভাবতে লাগলো, তার মানে এ কি আমার দুঃস্বপ্ন ছিল না? 9 মাস আগে তাহলে আমার সাথে যা ঘটেছিল সেটা তাহলে সত্যিই ছিল। আলী হুজুর এটা ভাবতে লাগলো। আর অন্যদিকে শরীফের শরীরে যে জিনটা হাজির হয়েছিল সে লালুকে দেখে বলতে লাগলো, ওরে বাবা, লালু এখানে কি করছে? যদি বেঁচে থাকতে চাই তাহলে এখনই এখান থেকে পালাতে হবে, না হলে লালু আমাকে জানে মেরে ফেলবে। এই বলে সেই বদ জিন শরীফার শরীর থেকে চলে যায়। আর অন্যদিকে আলী হুজুর বুঝতে পারলো না। আলী হুজুর যখন 9 মাস আগের কথা ভাবতেছিল, তখন লালু বলল, 9 মাস আগে যা হয়েছিল সেটা তোমার স্বপ্ন ছিল না, সেটা ছিল সত্যি। আজ এতদিন পর আমার কথা মনে পড়লো তোমার। আমি তো তোমার অপেক্ষায় ছিলাম কবে তুমি আমাকে ডাকবে, কিন্তু তুমি সেটা স্বপ্ন মনে করে আমাকে আর ডাকলে না। আলী হুজুর তখন কান্না করে দিল আর ইমাম সাহেবের কথা জিজ্ঞেস করলো। তখন লালুজিন বলল, আলী, ইমাম সাহেব অনেকদিন আগে মারা গিয়েছেন, আর মারা যাওয়ার আগে তিনি আমাকে বলে গেছেন আমি যেন তোমার সাথেই থাকি। তখন থেকে আমি তোমার ডাকের অপেক্ষায় ছিলাম কবে তুমি আমাকে ডাকবে। আমার বিশ্বাস ছিল তুমি আমাকে একদিন না একদিন অবশ্যই ডাকবে। সেই ইমাম সাহেবের কথা শুনে আলী হুজুর আবারও কান্না করতে লাগলো।
কিছুক্ষণ কান্না করার পর আলী হুজুর বলল, লালু, তোমাকে যে কারণে ডেকেছি, আমার চাচাতো বোন শরীফের ওপর বদজিনের আসর করেছে। তুমি একটু দেখো তো কে এই খারাপ জিনটা। তখন লালু জিন বলল, আলী, তোমার চাচাতো বোন এখন সম্পূর্ণ সুস্থ। তখন আলী হুজুর বলল, কিভাবে? তখন লালু জিন বলল, আমি জিন পাঠিয়ে ভয় দেখিয়ে ওকে ওখান থেকে তাড়িয়ে দিয়েছি। তখন আলী হুজুর একটা মুচকি হাসি দিয়ে তারপর বলল, আলহামদুলিল্লাহ। আর লালুকে বলল, আজ থেকে তুমি সব সময় আমার সাথে থাকবে। আমি এতদিন 9 মাস আগের ঘটনা স্বপ্ন মনে করি, আর আমি যদি জানতাম সেটা স্বপ্ন না সত্যি ছিল, তাহলে অনেক আগেই তোমাদের স্মরণ করতাম। তখন লালুজিন বলল, আলী, আমি সব কিছুই জানি। ইমাম সাহেব মারা যাওয়ার আগে বলে গিয়েছিল, যেদিন তুমি আমাকে ডাকবে সেদিন তোমার সামনে আসবে। আর তাই এতদিন আমি তোমার সামনে আসি নাই। আলী হুজুর তখন বলল, লালু, আমি তোমার এই অবস্থানের রূপ দেখে অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। তখন লালুজিন হাসতে লাগলো আর বলতে লাগলো, বন্ধু যদি বন্ধুকে ভয় পায় তাহলে কি চলে? প্রিয় ইমরান এইচ খান ভাই, এই ছিল আজকের ঘটনা। আলী হুজুরের সাথে জিনের পরিচয় হয়েছিল ঠিক এভাবেই। আশা করি ঘটনাটা সবার ভালো লেগেছে। আর সত্যি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রিয় লিসেনার্স, আপনাদের যদি লালু জিনের আরও ঘটনা শুনতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা যদি কমেন্ট করেন তাহলে অবশ্যই লালু জিনের ঘটনা আবারও লিখে পাঠাবো। ধন্যবাদ মুকসেদ ভাই, আপনি তো আগেও বলেছি আমাদের চ্যানেলের সুপারম্যান। আপনাকে আসলে কি বলে যে ধন্যবাদ দেব সে ভাষা আমার জানা নেই। তবে ভাই, আপনার ঘটনাটা বেশ ইউনিক ছিল। আশা করি আমাদের শ্রোতা বন্ধুদেরও আপনার এই ঘটনাটি অসম্ভব রকম ভালো লেগেছে। তো আর কথা বাড়াবো না, এখন সরাসরি চলে যাব রিফাত ভাইয়ের লেখা পিশাচ ঘটনাটিতে। ঘটনাটি আমাকে ঠিক যেভাবে লিখে পাঠিয়েছেন আমি ঠিক সেইভাবে আপনাদেরকে পড়ে শোনানোর চেষ্টা করছি। আসসালামু আলাইকুম প্রিয় ইমরান ভাই ও আরাফাত ভাই, আশা করি আপনারা অনেক ভালো আছেন। আমি মোহাম্মদ রিফাত, আমার গ্রামের বাড়ি সিরাজগঞ্জে। আমি আজকে প্রথমবারের মতো ভূত আড্ডায় সবার জন্য একটা পিশাচ নামক ভয়ঙ্কর ঘটনা নিয়ে এসেছি। আশা করি ঘটনাটি সবার অনেক ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাই। একদিন সন্ধ্যা রাতে শিশির বাড়ির পাশে কয়েকজন ছেলেকে নিয়ে ব্যাডমিন্টন খেলছিল। হঠাৎই সেখানে এলাকার একজন লোক এসে বলতে থাকে, এই তোরা শুনছিস, আমাদের পাশের বাড়ির এক ছেলের লাশ নাকি পাশের ওই ডোবায় পড়ে আছে। শুকনো মৌসুম হওয়াতে ডোবাটি প্রায় শুকিয়ে গেছে, আর সেই শুকনো ডোবার গভীরেই ছেলেটির লাশ পড়ে আছে। কেউ কেউ বলছে এটা কোনো ডাকাতের কাজ, কিন্তু এই সন্ধ্যা রাতে ডাকাত কোথায় থেকে আসবে? যদিও কিছুদিন যাবত এলাকায় ডাকাতের উপদ্রব বেড়ে গেছে, তবুও অনেকে বলছে এটা ডাকাতের কাজ না। শিশির লাশটি দেখে অবাক হয়ে যায়। ছেলেটি তার প্রতিবেশী একজন। সে মাঝে মধ্যেই শিশিরের সাথে খেলা করত। তবে হঠাৎই আজ কিভাবে বা কে তাকে মেরে ফেলল? খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসে। লাশটি দেখে তারা বলে, আপনারা কেউ কি লাশটির আশেপাশে কোনো কিছু পড়ে থাকতে দেখেছেন? সবাই না করে দেয়। পুলিশের লোকজন লাশটিকে গাড়িতে তুলে পোস্টমর্টমের জন্য নিয়ে যায়। সবাই চলে গেলে শিশির সেই জায়গাটা ভালো করে দেখতে থাকে। শিশির সেখানে কাদায় কিছু একটা খেয়াল করে। সে কাদায় দেখে কিছু একটার পায়ের ছাপ।
কিন্তু পায়ের ছাপগুলো একেবারেই আলাদা। এটা তো কোনো মানুষের পায়ের ছাপ হতে পারে না। শিশির তার ফোনে সেই পায়ের ছাপের একটা ছবি তুলে নেয়। একসময় সে বাড়ি ফিরে আসে। এলাকায় আতঙ্ক বিরাজ করে। সন্ধ্যার পর কেউ যেন বাড়ির বাইরে বের হবার সাহসই পেত না। প্রতিবেশী এক বৃদ্ধ শিশিরের বাড়িতে আসে। শিশির সেখানে গিয়ে জিজ্ঞেস করে, আচ্ছা, আপনার কি মনে হয় ছেলেটিকে কে মেরেছে? সেই বৃদ্ধ লোকটি বলে, হ্যাঁ, সেটা তো আমি আগেই বলছিলাম। আমি আগেই তাকে সতর্ক করছিলাম, কিন্তু সে তো আমার কথা শোনেনি। নিশ্চয়ই কোনো এক পিশাচ তাকে মেরে ফেলেছে। যদিও লোকটির কথায় কোনো প্রমাণ নেই, তবুও শিশির লোকটিকে জিজ্ঞেস করে, আচ্ছা দাদু, বাস্তবে কি সত্যি পিশাচ আছে? লোকটি বলে, হ্যাঁ আছে, আর সেটা আমরা দেখতে পারি না। শিশির জিজ্ঞেস করে, তাহলে আমরা কেন পিশাচদের দেখতে পাই না? তখন লোকটি বলে, তুমি দেখবে কিভাবে? তারা তো মানুষের রূপ ধরে তোমার সামনে আসবে। তুমি তো বুঝতে পারবে না সে পিশাচ কিনা মানুষ। শিশির জিজ্ঞেস করে, তবুও তাদের চেনার উপায় বা কোনো লক্ষণ আছে নাকি? লোকটি বলে, কোনো পিশাচ যখন তোমার সামনে আসবে, সে তোমাকে বুঝতেই দেবে না সে পিশাচ। তবে পিশাচের শারীরিক গঠন মানুষের মতো হলেও তারা দেখতে কিছুটা আলাদা। এই ধরো, তাদের হাত পা গুলো খুবই সরু হয়, আর তাদের পা সম্পূর্ণ উল্টো দিকে থাকে। আমাদের তো পায়ের পাতা স্বাভাবিক, কিন্তু তাদের ক্ষেত্রে এর উল্টোটা হয়। আর পিশাচ সবসময় তোমাকে প্রতিযোগিতায় অংশ নিতে বলবে। এই ধরো, যখন তুমি কোনো বিষয়ে নিজেকে পারদর্শী ভাবো, তখন পিশাচ তোমাকে সেই পারদর্শীর ব্যাপারটাই সে কাজে লাগাবে। এই ধরো, তুমি বেশি শক্তিশালী, তখন পিশাচ তোমার সামনে এসে তার সাথে লড়াইয়ের প্রস্তাব করবে। আর কোনো কারণে যদি তার সাথে লড়াইয়ে নেমে পড়ো, তাহলেই তোমাকে সেখানেই মেরে ফেলবে। দাদার কাছে এসব শুনে শিশির কৌতূহলবশত আরো কিছু জিজ্ঞেস করে। শিশির বলে, আচ্ছা দাদা, তুমি কি কোনোদিন পিশাচ দেখেছো? দাদা বলে, না, আমি নিজে দেখিনি, তবে আমার এক বন্ধুকে একবার পিশাচ ধরেছিল। শিশির জানতে চায় সেই ঘটনা। তখন দাদা বলে, একদিন আমার এক বন্ধু ছোটন স্কুল ছুটি হলে বাড়ি ফিরছিল। তখনকার সময়ে আমরা প্রাইমারি স্কুলে পড়ি। ওই দিন সে একাই খোলা মাঠ দিয়ে বাড়ি ফিরছিল। তার আশেপাশে তখন কেউই ছিল না। সেই ছোটন সব সময় বড়াই করে চলতো। সবার সাথে বলে বেড়াতো তার নাকি অনেক শক্তি, সে সবার সাথে শক্তিতে জিতে যায়। ছোটন মাঠের একেবারে মাঝ বরাবর চলে এসেছে। আকাশে সূর্যটা তীর্যক ভাবে আলো ছড়াচ্ছে। ছোটন প্রচন্ড গরমে ঘেমে গিয়েছে। সে তাড়াতাড়ি বাড়ি ফিরছে। তখনই ঠিক তার পাশের একটা ধান ক্ষেত থেকে তার দিকে একটা ঢিল ছুঁড়ে আসে, আর সেটি ঠিক তার গায়ে এসে লাগে। সাথে সাথে ছোটন থেমে যায়। এই কে, কে রে ওখানে? সাহস থাকলে আমার সামনে আয়, ছোটন এটা বলে। সেখানে কাউকে দেখতে না পেয়ে ছোটন আবারও বাড়ির পথে হাঁটতে থাকে। ফের তার শরীরে একটা ঢিল এসে লাগে। এবার ছোটন রেগে চিল্লাতে থাকে, এই কে আছিস? এখানে একবার শুধু সামনে আয়। তখনই হাসতে হাসতে একটা অচেনা মেয়ে সেখান থেকে বেরিয়ে আসে। ছোটন মেয়েটির দিকে তাকিয়ে বলে, এই তুমি কে, আর এখানে কি করো? আমাকে এখানে বিরক্ত করছো কেন? ছোটন মেয়েটিকে বলে, শুনেছি তোমার নাকি অনেক শক্তি, তুমি নাকি খুবই শক্তিশালী, আমার সাথে পাঞ্জা লড়বে? ছোটন বলে, না, আমি সবসময় ছেলেদের সাথে পাঞ্জা লড়ে থাকি, আর তুমি তো একটা মেয়ে, তোমার সাথে লড়াই করার আমার কোনো ইচ্ছে নেই, আমি গেলাম। ছোটন বাড়ির দিকে পা বাড়ায়,
কিন্তু তখন ওই পিছন থেকে মেয়েটা বলতে থাকে, তোমার মধ্যে কত শক্তি আছে যে তুমি একটা মেয়ের সাথে লড়তেও ভয় পাচ্ছ? তখন ছোটন বলে, দেখো, তুমি একটা মেয়ে, আমি কোনো মেয়ের সাথে লড়ি না। মেয়েটা বারবার তার পথে বাধা হয়ে দাঁড়ায়। এতে ছোটন খুবই রেগে যায়। দাদার মুখে শিশির এই ঘটনা শুনতেছে। শিশির জিজ্ঞেস করে, আচ্ছা দাদা, তারপর কি হলো? তখন দাদা বলল, সব পিছাসী মানুষের প্রথম রাগিয়ে তোলে। মানুষ যখন রেগে যায় তখনই সেই পিছাস তাকে সহজে মেরে ফেলে। ছোটন মেয়েটিকে বলে, দেখো, আমার দেরি হয়ে যাচ্ছে, তুমি যদি আমার পথ না ছাড়ো তাহলে আমি তোমাকে আঘাত করতে বাধ্য হব। ছোটন আবারও বাড়ির দিকে হাঁটতে থাকে। তখনই সেই মেয়েটি ছোটনের একটা পায়ে ধরে বসে পড়ে। ছোটন রেগে বলতে থাকে, এই তুই আমার পা ছেড়ে দে বলছি, নাইলে ভালো হবে না বলছি। মেয়েটি কিছুতেই তার পা ছাড়তে চাইছে না। ছোটন প্রচন্ড শক্তিতে মেয়েটিকে একটি লাথি দিয়ে দূরে সরিয়ে দেয়। মেয়েটি চিৎকার করে দৌড়ে ছোটনের সাথে লড়াই করতে থাকে। আর ছোটনও না চাইলেও আজ মেয়েটির সাথে লড়াইয়ে নেমে পড়ে। সে যতই মেয়েটিকে মারতে যায় উল্টো মেয়েটি তাকে মারছে। ছোটন নিজের চোখকে বিশ্বাস করাতে পারছিল না। এই প্রথম কোনো মেয়ে তাকে লড়াইয়ে হারিয়ে দিচ্ছে। এটা দেখে ছোটন তার সর্বশক্তি দিয়ে মেয়েটির সাথে লড়াই করতে থাকে। ঠিক তখনই সেই মাঠের কাছে একটা লোক কাজ করতে আসছিল। সে ছোটনকে এই ফাঁকা মাঠে এইভাবে উঠতে বসতে দেখে অবাক হয়ে যায়। তখন সেই লোকটি দূরে ছিল। লোকটি শুধু ছোটনকেই দেখছিল, কেননা পিশাচকে শুধু সেই দেখতে পারে যাকে সে ফাঁদে ফেলে। শুধু সেই পিশাচকে দেখতে পারে, অন্য কেউ ওই সময় পিশাচকে দেখতে পারে না। তাই লোকটি ভাবছে ব্যাপার কি। ছোটন এখানে এইভাবে বারবার উঠে দাঁড়াচ্ছে, আবার সে মাটিতে পড়ে যাচ্ছে। ছোটন পাগল হয়ে গেল নাকি? লোকটি তার কাজে চলে যায়, কিন্তু সে তখনও খেয়াল করে ছোটন দীর্ঘ সময় ধরে এইভাবে মাটিতে পড়ছে আবার উঠে দাঁড়াচ্ছে। এটা দেখে লোকটা ছোটনের কাছে যায় আর দেখতে পায় ছোটনের সারা শরীরে পিচ্ছিল পানি লেগে আছে আর তার মুখ দিয়ে রক্ত ঝরছে। এটা দেখে লোকটি ছোটনকে ধরে বলে, এই ছোটন, কি হয়েছে তোর? লোকটি যখনই ছোটনকে ধরে তখনই সে মাটিতে পড়ে যায়। লোকটি তাকে ধরে মাটিতে শুইয়ে দেয় আর আশ্চর্যজনকভাবে সেই পিশাচটি ছোটনকে ছেড়ে দেয়। সেখানে পিশাচটি অদৃশ্য হয়ে যায়। ছোটন তার চোখ দুটো বড় বড় করে তাকিয়ে আছে। তাকে ধরে ওঠানোর চেষ্টা করলেও সে উঠে দাঁড়াতে পারছে না। তার শরীরে এতটুকু শক্তির অবশিষ্ট নেই যে উঠে সে দাঁড়াবে। খবর পেয়ে ছোটনের পরিবার ছুটে আসে। দীর্ঘ সময় পার হলে তার হুঁশ ফেরে। তাকে জিজ্ঞেস করলে সে কিছুই বলতে পারে না, মানে সেই পিশাচটা তার কথা বলার শক্তিটুকু কেড়ে নিয়েছে। এরপর শিশির দাদাকে জিজ্ঞেস করে, আচ্ছা দাদা, সেখানে এসব ঘটেছিল তা তোমরা জানলে কিভাবে? ছোটন তো তখন কথাই বলতে পারে না। তখন দাদা বলে, ছোটন কথা বলতে না পারলেও সে লিখতে পারত। সব কিছু লিখেছিল যা যা সে দেখে। আর সত্যিই অবাক হয়েছিলাম সবকিছু দেখে এবং শুনে। এখন গতকালই সেই ডোবার ভেতর যে লাশটি পাওয়া গেছে, মনে হচ্ছে সে কোনো পিশাচ তাকে ফাঁদে ফেলে ডোবার ভেতর মেরে ফেলে রেখেছে। শিশির তার দাদার মুখে এসব কথা শুনে ভয় পেয়ে যায়। সে দাদাকে তার মোবাইলের সেই ছবিটি দেখায়। আচ্ছা দাদা, দেখো তো, এই ছবিটি সেখান থেকে তুলেছি যেখানে ছেলেটির লাশ পড়েছিল। তার দাদা কাঁপা কাঁপা হাতে মোবাইলটি হাতে নেয় আর বলল, সর্বনাশ, এই যে দেখছি পিশাচের পায়ের ছাপ। আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে।
দাদা চলে গেলে শিশিরের পিশাচের বিষয়টি ভাবতে থাকে, কে এই পিশাচ আর কেন তারা মানুষকে মেরে ফেলছে। সে বলে সবাই সাবধানে থাকবেন। কিন্তু যাক, দাদা এসব না বললে এতদিন কিছুই জানতামই না। সেই রাতে শিশির খেয়ে দিয়ে শুয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে জানতে পারে পাশের এলাকার একটি ছেলেকে কে বা কারা যেন মেরে ফেলেছে। খবর শুনে শিশির তার দাদার সাথে সেখানে যায়। সেখানে গিয়ে শিশির সত্যি অবাক হয়ে যায়। আজ সে যে লাশটি দেখেছে সেটি একেবারে মধ্যবয়সী পুরুষের। শিশির ভাবে, আহা বেচারা, অনেক কষ্টে প্রাণত্যাগ করেছে। সেখানে রাস্তার পাশে পড়েছিল লাশটি। খবর পেয়ে সেখানেও পুলিশ আসে। শিশির পুলিশকে কিছু বলতে চাইলে তার পাশের বাড়ির দাদা তার মুখ চেপে ধরে। সাবধান, এ কথা পুলিশকে বলবি না। পুলিশ এসব বিশ্বাস করবে না, উল্টো তোকেই ধরে নিয়ে যাবে। কেননা যা দেখা যায় না তা প্রমাণ করবে কিভাবে। শিশির খেয়াল করলো সেখানে পিশাচের পায়ের ছাপ লেগে আছে, তবে এই ছাপগুলো অনেক দূর পর্যন্ত চলে গেছে। দাদা ও শিশির দুজনে মিলে সেই পায়ের অদ্ভুত ছাপকে অনুসরণ করতে করতে এগোতে থাকে। পায়ের ছাপটি পাশের এলাকার একটি বাড়িতে গিয়ে শেষ হয়েছে। এটা দেখে দাদা বলে, সর্বনাশ, তার মানে এই বাড়িতেই পিশাচ আছে। শিশির অবাক হয়ে তাকায়। তখন দাদা বলে, তাহলে কি এই বাড়ির কাউকে সে টার্গেট করেছে? সেটা বোঝার কোনো উপায় নেই, তবে আমাদের এই বাড়ির সবাইকে সতর্ক করতে হবে। দাদা বাড়ির সবাইকে ডেকে বলেন, আপনাদের বাড়িতে কেউ কি অচেনা কাউকে বা অন্য কোনো লোককে আসতে দেখেছেন? সবাই বলে, না চাচা, আমাদের বাড়িতে সবাই এখানেই আছে। দাদা সবাইকে জিজ্ঞেস করে, আপনাদের বাড়ির সবার কার কি পেশা? দয়া করে আমাকে বলুন। তারা বলেন, আমাদের বাড়ির একজন আছে যে কিনা সবসময় মাছ ধরতে পছন্দ করে, আর বাকি সবাই কৃষিকাজ করে। দাদা জিজ্ঞেস করে, যে মাছ শিকার করে এখন সে কোথায়? তারা বলে, এই তো আশেপাশেই কোথাও হয়তো বা মাছ ধরছে। তারা সেখান থেকে দ্রুত পায়ে সেই লোকটিকে খুঁজতে থাকে, কিন্তু লোকটিকে কোথাও খুঁজে পাচ্ছিল না। তারা অনেক খোঁজার পর দেখতে পায় লোকটি একা একাই কার সাথে যেন কথা বলছে। শিশির ও দাদার বুঝতে বাকি নেই সে কার সাথে কথা বলছে। লোকটি বারবার বলছে, আমার মতো মাছ শিকার এই এলাকায় কেউ করতে পারে না। আমি এলাকার বড় মাছ শিকারী, আর তুই তো একটা ছোট ছেলে। কিন্তু শিশিরের আশেপাশে আর কাউকে দেখতে পাওয়া যায় না। লোকটি বলে, আমি চাইলেই গভীর জল থেকেও যে কোনো মাছকে ধরতে পারি। লোকটি একটু চুপ থেকে হঠাৎই পানিতে ঝাঁপিয়ে পড়ে, আর কিছুক্ষণের মধ্যেই সে পানিতে অস্বাভাবিক আচরণ করতে থাকে। দাদা বলে, একে পিশাচ ভর করেছে। এখন চাইলেও লোকটি পানি থেকে উঠে আসতে পারবে না। এখন আমাদেরই ওকে সাহায্য করতে হবে। এ কথা বলেই সেই দাদা পানিতে লাফ দেয় আর লোকটাকে কোনো রকমে পানি থেকে উপরে নিয়ে আসে। সময় মতো আসায় লোকটিকে বাঁচানো গেল। শিশির ভাবে এই পিশাচ হয়তো এখন অন্য কোথাও যাবে, কাউকে না কাউকে তার ফাঁদে ফেলবে। লোকটিকে ধরে বাড়িতে আনা হয়। এখানে থাকা সবাই অবাক হয়ে যায়, এই লোকটির সাথে কে এমন করলো। কিছুদিন পর এক বিকেলে শিশির মাঠের কাজ সেরে বাড়ি ফিরছিল। এখন সে একাই ছিল। পিছন থেকে একটা মেয়ে তাকে ডাকছে। দেখে মনে হচ্ছে মেয়েটি কোনো বিপদে পড়েছে। মেয়েটি একটা লাল শাড়ি পরে আছে, শাড়ি মাটি পর্যন্ত বিছিয়ে আছে। শিশির অবাক হয়ে মেয়েটির দিকে তাকিয়ে থাকে। এটা কে হতে পারে? আগে তো কোনোদিনও এই মেয়েটিকে এখানে দেখিনি। সে এখানে কি করছে? শিশির ভাবে, এ আবার কোনো পিশাচ নয় তো? তখনই সে শুনতে পায় মেয়েটি বারবার বলছে, আমাকে সাহায্য করুন,
শিশিরের আবার সুন্দরী মেয়ে দেখলে মাথা ঠিক থাকে না। সুন্দরী মহিলা ও মেয়েদের প্রতি তার অন্যরকম ভালো লাগা কাজ করে। তখনই সে মেয়েটির কাছে যায়। গিয়ে দেখে সেখানে এত সুন্দরী একটা মেয়ে বসে আছে। এটি বারবার বলছে, আমি হাঁটতে পারছি না, কে একটু সাহায্য করবে? সে জিজ্ঞেস করে, সাহায্য লাগবে আপনার? এটি বলে, আমি হাঁটতে পারছি না, কেউ ওই সামনের রাস্তা পর্যন্ত গিয়ে যেতে সাহায্য করবে? সে সুন্দরী মেয়ে দেখে সবকিছু ভুলে যায়। সে বলে, হ্যাঁ, আপনি আমার হাত ধরুন, আমি আপনাকে সেই রাস্তা পর্যন্ত এগিয়ে দেব। এটি হাত বাড়ালে শিশির তাকে টেনে তোলে। এভাবে চুপচাপ কিছু দূর হাঁটার পর শিশির মেয়েটিকে জিজ্ঞেস করে, আচ্ছা, আপনার নাম কি? আপনি কি বিবাহিত? মেয়েটি বলে, আমি প্রিয়া। শিশির বলে, তাই বলুন, আমি কি না কি ভেবেছিলাম। মেয়েটি বলে, আমার এখনো বিয়ে হয়নি, মানে ভালো ছেলে পাইনি এখনো। শিশির মনে মনে ভাবে এই মেয়েকে তার খুবই পছন্দ হয়েছে, একে বিয়ে করলে তো জীবনটাই ধন্য হয়ে যাবে। তো সুন্দর মেয়ে। এই রাস্তার কাছে আসার পরও শিশির মেয়েটার হাত ছাড়ে না। তার কাছে মেয়েটির হাত ধরে হাঁটতে ভালোই লাগছিল। সে মেয়েটির হাত ধরেই রাখলো। এটিও হাত ছাড়তে বলছে না। শিশির ভাবে, মনে হয় আমাকে সে পছন্দ করেছে, আর আমার হাত ধরতে তারও ভালো লাগছে। সে হাত না ছেড়ে মেয়েটির সুন্দর চেহারার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। সময় শিশির তার হাতে অদ্ভুত অনুভূতি টের পায়। কাছে মনে হচ্ছিল সে যেন কোনো বরফ ধরে আছে। সে তার হাত ছাড়িয়ে নিতে চাইলে মেয়েটি তার হাত শক্ত করে ধরে। এটা দেখে শিশির মেয়েটির দিকে ভালো করে তাকায়, আর তখনই সে অবাক হয়ে যায়। আরে, মেয়েটির শারীরিক গঠন তো একেবারে আলাদা মনে হচ্ছে। পা একেবারে সরু আর উল্টো দিকে ঘোরানো। এটা দেখে শিশিরের আর বোঝার বাকি নেই যে এটা একটা পিশাচ। শিশির অনেক চেষ্টার পরও নিজেকে ছাড়াতে পারছে না। মেয়েটি তাকে আরো শক্ত করে ধরে। শিশিরের প্রচন্ড যন্ত্রণা হতে থাকে। আস্তে আস্তে তার শরীর অবশ হতে থাকে। কোনো নাড়াচাড়া করতে পারছে না। তখনই সেখান দিয়ে তার পাশ দিয়ে দাদা যাচ্ছিল। শিশিরকে এভাবে খুঁটির মতো দাঁড়িয়ে থাকতে দেখে তার কাছে আসে, বলে, শিশির, তুই একা একা এখানে দাঁড়িয়ে আছিস যে? শিশির কোনো কথা বলে না। দাদার আর বুঝতে বাকি রইল না শিশিরকে হয়তো পিশাচ ধরেছে। শিশিরকে স্পর্শ করতে সে স্বাভাবিক হয়, বলতে থাকে, আপনি না থাকলে আজ আমাকে সে পিশাচ মেরেই ফেলতো। সম্মানিত শ্রোতা বন্ধুরা, এই ছিল আমার আজকের ঘটনা। আমার ঘটনাটি শোনার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ রিফাত ভাই, এত সুন্দর একটা ব্ল্যাক ম্যাজিকের ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। আশা করি আপনার ঘটনাটি আমাদের শ্রোতা বন্ধুদেরও ভীষণ রকম ভালো লেগেছে। তো এই ছিল আজকের আয়োজন। আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে বা ভালো লেগেছে। আজকের মতো আমি ইমরান এইচ খান এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।